ওকে, তাহলে আমাদের এটা কিন্তু শেষ। হ্যাঁ, আমাদের রিটার্ন অফ লেন্থ এই বিষয়টা কিন্তু শেষ। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনার একটা ফ্যাক্ট বলি। ফ্যাক্ট হচ্ছে আপনার এক্স নামক এক ব্যক্তি, আমরা থেকে এটা জুডিশিয়ারিতে আসছে তো প্রিলিতে, এই কারণে একটু বলতেছি। রিসিভ করে আমরা এখানে চলে আসবো পরে। এক্স নামক এক ব্যক্তি আপনার ওয়াই নামক ব্যক্তিকে, খেয়াল করেন পেনাল কোড থেকে কিন্তু, এক্স নামক এক ব্যক্তি ওয়াই নামক এক ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে আপনার ওয়াই এর রাস্তায় গর্ত করে রাখে। এক্স জানে ওয়াই যখন এই রাস্তা দিয়ে চলাচল করবে, এক্স জানে ওয়াই যখন এই রাস্তা দিয়ে চলাচল করবে তখন ওয়াই এই গর্তে পড়ে গিয়ে মারা যাবে। গর্তে পড়ে গিয়ে মারা যাবে। ওয়াই ওয়াই 16/10/2019 তারিখে যখন ওই রাস্তা দিয়ে যেতে লাগলো তখন সে গর্তের মধ্যে পড়ে প্রচন্ড ভাবে আঘাতপ্রাপ্ত হয়। গর্তের মধ্যে পড়ে গিয়ে প্রচন্ড ভাবে আঘাতপ্রাপ্ত হয়। প্রচন্ড ভাবে আঘাতপ্রাপ্ত হয়। ওয়াইকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াই মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় ওয়াই মারা যায়। জাস্টিফাই, এবার লিখেন জাস্টিফাই the offense mentioning, একটু লিখে দেয় এটা একটু, জাস্টিফাই the offense, লেখা লাগবে, একটু লিখে দিচ্ছি, জাস্টিফাই the offense
mentioning the offense of X. Justify the offense mentioning the offense of X. বা বাংলায় হচ্ছে X কোন অপরাধে দোষী সাব্যস্ত হবে। X কোন অপরাধে দোষী সাব্যস্ত হবে। X বা X কোন অপরাধের জন্য X পেনাল কোডে বর্ণিত কোন অপরাধের জন্য দায়বদ্ধ হবে। ফেরদৌসী মুক্তা আপু, আনসারটা কি হবে আপু? দাদা ভালো আছেন? কি হবে উত্তরটা? আমি আসলে অসুস্থ দাদা, আপনার শুভেচ্ছাও জানাইতে পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। নাইম ভাই, উত্তরটা কি হবে? দাদা এটা তো দেখা যেতেছে যে আপনার মানে আচ্ছা, এক্স আপনার খুনের দায়ে। আচ্ছা, ফ্যাক্ট হ্যাঁ, একটু fact- পরে তো, আবার একটু পড়েন, আপনি একটু দেখে কি লিখছেন। আচ্ছা আচ্ছা, এক্স নামক এক ব্যক্তি ওয়াই নামক ব্যক্তির রাস্তায় গর্ত করে রাখে। আমি মানে একটু সংক্ষেপে লিখছি, কারণ পুরো ওইভাবে রাস্তায় গর্ত করে রাখে। এক্স জানে ওয়াই যখন এই রাস্তা দিয়ে চলাচল করবে তখন ওয়াই গর্তে পড়ে যাবে। ওয়াই গর্তে পড়ে যাবে এবং ওয়াই পড়ে যাবে। ওয়াই 16-10-19 তারিখে যখন ওই রাস্তা দিয়ে যেতে লাগলো তখন গর্তে গিয়ে প্রচন্ড ভাবে গর্তে পড়ে গিয়ে প্রচন্ড ভাবে আঘাতপ্রাপ্ত হয়। ওয়াই কে হাসপাতালে নিয়ে চিকিৎসা করালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াই মারা যায়। এ হলো গিয়ে আপনার প্রশ্ন। তারপরে জাস্টিফাই দ্য অফেন্স অফ দ্য মেনশনিং অফ দ্য অফেন্স অফ এক্স বা এক্স এর কোন অপরাধে দোষী সাব্যস্ত হবে। দাদা এটা এক্স হ্যাঁ দাদা বলেন, আনসারটা বলেন। দাদা এক্স তো মানে এটা আপনার হলো গিয়ে তার গিলটি মাইন্ডে ছিল। সে আপনার প্রি প্ল্যান, তার এটা গিলটি মাইন্ড প্রি প্ল্যান এক্স এর, যে আপনার তার শত্রুতা বশত ওয়াই এই রাস্তা দিয়ে যাবে এটা এক্স ভালো করে জানতো। সেই জন্য আগে প্রি প্ল্যান নিয়ে সে ওই রাস্তায় আপনার একটা গর্ত করে রাখে যেন এক্স পড়ে যায় এবং পড়ে গেলে যেন সে মারা যায়। এটা সে মারা যাওয়ার জন্যই এক্স ওই গর্ত করে রাখে এবং ঠিকই একদিন ওয়াই আপনার রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গর্তে পড়ে যায় এবং প্রথমে সে প্রচন্ড ভাবে আঘাত পায় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। তো এটা এক্স এর একটা প্রি প্ল্যান এবং গিলটি মাইন্ড নিয়ে এই কাজটা সে করে এবং সে তার কাজে সফল হয়। এইখানে আমি আপনার এখানে বলা যায় যে আপনার এই প্রি প্ল্যান এবং গিলটি মাইন্ডের জন্য সে এটা খুনের দায়ী হবে এবং খুনের যে শাস্তি সে শাস্তি সে এক্স অবশ্যই পাবে। দাদা এতটুকু বলতে পারছি। আচ্ছা, আর কেউ কথা বলবেন এটার উপরে? ভাইয়া এটা তো 299 হবে। কেন হবে আপু? কারণ ভাইয়া ওই যে আপনার বইতে যেটা আছে ওটার মধ্যে এই উদাহরণটা আছে, মানে 299 দেখবেন যে উদাহরণগুলোর মধ্যে এটা আছে। আচ্ছা, উদাহরণের মধ্যে আছে বুঝলাম, বাট কেন? জি ভাইয়া ওটার মধ্যে মানে এখানে তো মেরে ফেলবে এমন কিছু বলে নাই, মানে বলছে যে একটা ইন্টেনশনালি সে একটা গর্ত করে রাখছে আর কি। ইন্টেনশন ফর হোয়াট? কিসের জন্য ইন্টেনশনটা? সে গর্ত করে রাখছে যে যাতে সে আঘাত পায়, বা এখানে মৃত্যুর কথা তো উল্লেখ করে নাই। কেন তাহলে প্রথম লাইনে কি ছিল? দাদা প্রথম লাইনে তো ছিল যে আপনার তখন ওয়াই গর্তে পড়ে যাবে, এই কথাটা তো আছে এখানে লেখা। এবং ওয়াইকে হত্যা করার উদ্দেশ্যে গর্ত করা হয়, এই লাইনটা আছে কিনা আপু? জি আছে আছে আছে, এই লাইনটা তো আছে। আচ্ছা, তাহলে আপনি কিভাবে কালপেবল হোমিসাইড বলতেছেন? না বইতে তো আছে, বইতে তো থাকবে, ঠিক না? ওই বইয়ে যেহেতু আছে সেই জন্য আর কি এই উদাহরণটা, মানে এই জন্যই বললাম যে এটা ওখানে আছে আর কি। সকল বইতে বিসিএস এর অঙ্ক থাকে,
বাট আমরা পারি কয়জনে? আচ্ছা, এখন আপনার কেন মনে হয় যে এটা কালপেবল হোমিসাইড? বইতে তো আছে বুঝলাম, বাট কেন মনে হয়? ওই যে ওইখানে পড়লে হয়তো কি ভাইয়া, এটা তো আমার মনে হচ্ছে ওই বইতে আছে বলে আর কি করলাম যে ওইটা আচ্ছা, আপনার দাদা, যুক্তি হচ্ছে এটা যদি এটা যদি এটা 25টা হয় তাহলে এটা 307 হবে। উদ্যোগ নিছে এখানে মারার, অ্যাটেম্প টু আমার মার্ডার। মনে হচ্ছে 99 হবে। আচ্ছা, উদ্যোগ নিছে ঠিক আছে, বাট উদ্যোগ নিয়ে এসে সাকসেস হয়েছে, মারা কিন্তু গেছে। সাকসেস হয়, মারা গেছে। এবং দাদা সে তো প্রি প্ল্যান করে রাখছে, গর্ত করে রাখছে, মারা যাবে এরকম চিন্তা করে সে তার গর্ত মানে- করে রাখছে। তার মানে প্রি প্ল্যান থাকলে মার্ডার হবে নাইম ভাই? প্রি প্ল্যান অবশ্যই দাদা, অবশ্যই। ফয়সাল ভাইয়ের বক্তব্য কি ব্যাপারে? দাদা আপনার বক্তব্য কি? এটা তো দাদা এইটাই তো মানে এই যে 307 যেটা বলতেছি 307ই হবে। 307 তো খুনের উদ্যোগ নেওয়া, সে উদ্যোগ নিছে বাট মরে গেছে। আর ওখানে 307 তো মরবে না, খুনের উদ্যোগ নিয়ে তো মরবে না। যদি মরে যায় তাহলে অন্য প্রেক্ষাপট। তাহলে এটা মার্ডার হবে, খুন হবে 302 ধারা অনুসারে। কেন খুনের মার্ডার হবে? শাস্তি হবে। কেন মার্ডার হবে? প্রি প্ল্যান ছিল। তার মানে plus খুনের প্রি প্ল্যান থাকলে মার্ডার হয়? জি, প্রি প্ল্যান থাকলে মার্ডার হবে। আমি কিন্তু পূর্ব ভাইবা পরিকল্পনা অনুযায়ী। ভাইবা কোশ্চেন করতেছি, ভাইবা কিন্তু এভাবে কোশ্চেন করা হয়। আচ্ছা, আপনি প্রি প্ল্যান থাকলে মার্ডার হবে, রাইট? জি, পূর্ব পরিকল্পনা যদি থাকে সেই ক্ষেত্রে। সুমা সাহা? জি দাদা। সুমা সাহা শুনেই গেলাম, কিন্তু সুমা সাহা তো আমার জন্য মায়া দেয় না। আচ্ছা, হ্যাঁ, এখন কোন যে আপনার কি মনে হয়? দাদা এইখানে তো তাকে গর্তে পড়ে মারা যাবে, হ্যাঁ। কিন্তু যেহেতু সে গর্তে পড়ে মারা যায় নাই, না, মারা তো গর্তে গেছে। পড়ে আঘাত মারা গেছে। আচ্ছা, হ্যাঁ, শেষ করেন। গর্তে পড়ে আঘাত প্রাপ্ত হয়, আচ্ছা, তারপরে মানে তাকে যখন হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কিন্তু আলটিমেটলি তার যে মিশন ছিল, হ্যাঁ, সেটা খুন সাকসেস করার হয়েছে। উদ্দেশ্য। সাকসেস। তাহলে আপনি কোন অপরাধ বলতেছেন? দাদা আমি তো মনে করি এটা খুন হবে। আচ্ছা, বিকাশ দা? দাদা আমি 307 ধারায় বলতেছিলাম, যেটা মৃত্যু ঘটনার অভিপ্রায় নিয়ে যখন নরহত্যা করে সেই দিক দিয়ে 304 রেফার করলাম আর কি। 304 তাহলে ব্যাখ্যা হ্যাঁ। করবেন কিভাবে? ধরে নিলাম নরহত্যা, বাট ব্যাখ্যাটা করবেন কিভাবে, মানে কেন? ওটা ও যে ফাঁদটা পাচ্ছিল বা যে গর্তটা করছিল সেটা তার মৃত্যু ঘটানোর উদ্দেশ্যেই করছিল। করছে, সেটা আঘাত হয়েছে এবং পরবর্তীতে সে সাকসেস হয়েছে। মারা গেছে। যেহেতু সাকসেস, তাহলে মার্ডার হওয়ার কথা না? তাহলে কালপেবল হোমিসাইড কেন বললেন? মার্ডার, এটা 302 ধারা অনুসারে। এখানে আছে হত্যা করার উদ্দেশ্য নিয়ে যদি কোনো মানে কাজ ঘটানো হয়, সেক্ষেত্রে তো এটা খুনই হয়, তাই না? দাদা এখানে আবার পূর্ব পরিকল্পনা ছিল। পূর্ব পরিকল্পনা থাকলে এটা মার্ডার হবে। আবার মানে তাকে খুন করবে, এটা তার প্ল্যানও ছিল। এটা খুন হবে। আচ্ছা, 302 ধারা। সাজিদ ভাই? আমার মার্ডারই মনে হচ্ছে, মার্ডার হবে। কেন মার্ডার মনে হবে? কেন মনে হয় এখানে মার্ডার? প্রি প্ল্যান ছিল, ক্রিমিনাল ইন্টেনশন ছিল, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে, হত্যার উদ্দেশ্য নিয়ে যেহেতু সেই গর্তটা খুললো, এটা একটা প্রি প্ল্যান, আর একটা ক্রিমিনাল ইন্টেনশন ছিল। আচ্ছা, সারোয়ার ভাই? মার্ডারই। সারোয়ার ভাই? সারোয়ার ভাই কি মনে হয়? মোহাম্মদ সারোয়ার হোসেন ভাই? ওকে, তাহলে এখানে দেখেন যে আপনাদের বক্তব্য হচ্ছে প্রি প্ল্যান ছিল, সো এটা মার্ডার, এবং প্রি প্ল্যান থাকলে মার্ডার হয়। তাহলে আমরা পেনাল কোডে কি শিখলাম ভাই? কিছুই শিখিনি। প্রি প্ল্যান থাকলে মার্ডার হয়, এটা ডাহা মিথ্যা কথা এবং সত্য কথা 50-50। আমি 14তম জুডিশিয়ারি প্রিলি দিয়া আমার তো জেল জিগেছে, কিছু 50-50 পাস হইতে পারে,
ফেল হইতে পারে, কোশ্চেনটা অনেক হার্ড ছিল আর কি। তো আপনার যেটা হচ্ছে বিষয়, যে প্রি প্ল্যান থাকলে মার্ডার হয়, এটা চান্স হচ্ছে 50-50, হতেও পারে নাও হতে পারে। এবং প্রি প্ল্যান অনুসারে প্রি প্ল্যানটা সেও তাকে মেরে ফেলবে, এবং সে অনুসারে কিন্তু সে কার্যক্রম করছে, সে অনুসারে সে গর্ত করছে, এবং তার ইন্টেনশনের জায়গাটায় 100% সে সলিড যে সে মারা যাবে, এবং তাকে হত্যা করার উদ্দেশ্যে সে গর্তটা করছে। প্রি প্ল্যান সঠিকভাবে ছিল, সবকিছু এভরিথিং ওকে। বাট প্রবলেমটা হচ্ছে আমি আপনাকে, খেয়াল করবেন, আমি আপনাকে এখানে ধরে ঠিক এরকম ধরে ঠেকাইয়া, বন্দুক ঠেকাইয়া আমি আপনাকে গুলি করলাম, এবং আপনাকে আমার হত্যা করার উদ্দেশ্য, এরকম করে ঠেকায় গুলি করলাম। এখানে আপনি নিশ্চিত মরে যাবেন। কি হবে? নিশ্চিত মরে যাবেন, বা এখানে সার্টেনটি আছে, নিশ্চয়তা আছে, রাইট? এবং আপনি আমার কাছ থেকে 100 হাত দূরে, আপনি আমার কাছ থেকে 10 হাত দূরে, আমি আপনাকে বন্দুক দিয়ে গুলি করলাম হত্যা করার উদ্দেশ্যে। সেই বন্দুকের গুলিটা আপনার মাথায় লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট আমার ইন্টেনশনের জায়গাটা কিন্তু ঘাটতি নাই। আমার ইন্টেনশন আপনাকে মেরে ফেলবো, আমার ইন্টেনশনটা কিন্তু ওকে আছে, আমার ইন্টেনশন আছে আপনাকে আমি মেরে ফেলবো। সো এখানে দেখেন যে প্রি প্ল্যান অনুসারে আমি যে কাজটা করছি তার গভীরতা কতটুকু, সেখানে কি ডিরেক্টলি মৃত্যু হওয়া সম্ভব কিনা, সেখানে ইনডিরেক্টলি মৃত্যু হওয়ার সম্ভাবনা কতটুকু। তাহলে এখানে যেই গর্তটা করা সেখানে পরে পরে সে মারা যায়, আলটিমেটলি চিকিৎসা পরে সে মারা যায় আর কি, মারা যায়, সেটাই নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে এই গর্তের মধ্যে পড়লে মানুষটা মারাও যেতে পারে, নাও যেতে পারে, কিন্তু এক্স এর উদ্দেশ্য সেজন্য মারা যায়। চিন্তা করেন তো, সে মারাও যেতে পারে, নাও যেতে পারে। গ্রামে দেখবেন কি মারামারি হয়, দূর থেকে দা বা ইট ছুঁড়ে মারে হত্যা করার লেগে, সেটা গায়ে লাগতেও পারে, নাও লাগতে পারে। ধরেন গায়ে লাগছে, সে মারা গেছে, সেটা কি মার্ডার হবে না? এটা কালপেবল হোমিসাইড, এটা নিন্দনীয় নরহত্যা। আমরা যে ঘটনাটা পড়লাম সেই ঘটনাটা নিন্দনীয় নরহত্যা। তাহলে কি আশঙ্কাটা কি দুর্বৃত্তি ছিল? মানে যে আমরা আমি একটা আশঙ্কাটা দুর্বৃত্তির জন্য তো 299 হলো, মানে একদম সরাসরি তো হয় নাই, সে গর্তটা করে রাখছে, অনেকক্ষণ পরে হয়েছে কাজটা। তাহলে কি ভাইয়া এখানে যে আশঙ্কাটা ছিল সেটা একটু দুর্বৃত্তি ছিল, এই জন্য কি হয়েছে? হ্যাঁ, মানে মৃত্যু হওয়ার সম্ভাবনা, মৃত্যু হওয়ার সম্ভাবনার জায়গাটা কিরকম? দুর্বৃত্তি ছিল আর কি, দূরবর্তী। এটা হচ্ছে একটা ডিরেক্ট, এটা তো ডিরেক্ট ছিল না, এবং ওই জায়গাটাতে পড়লে তাহলে কি ভাইয়া আমার সমস্ত ইলাস্ট্রেশন গুলা মুখস্থ করে রাখতে হবে? মানে এইটা কিন্তু আপনার মনে হচ্ছে মার্ডার, কিন্তু বইটা না পড়লে বোঝা যায় না। প্রি প্ল্যান, বইয়ে এই উদাহরণটা আছে। প্রি প্ল্যান জি ভাইয়া। সবকিছু ঠিক আছে, বাট প্রি প্ল্যান অনুসারে একটা মানুষ মারা গেলেই সেটা মার্ডার না। প্রি প্ল্যান জি ভাইয়া। অনুসারে কিভাবে কার্য সম্পাদন করা হয়েছে, দিস ইজ দ্য ফ্যাক্টর। সেই প্রি প্ল্যানের কাজটা সম্পাদন করার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পদক্ষেপটা ছিল গর্ত করছে, এই গর্তটা হচ্ছে হত্যা করার দূরবর্তী মাধ্যম। সেখানে এক্স হাঁটতে গিয়া এরকম হইতে পারে যে গর্তের এক কোনায় তার পা লাগছে,
আর একটা পা উপর একটা পা নিচে, পা ভাঙ্গে গেছে কিন্তু মরে নাই। ঠিক না? মানে মৃত্যু হওয়ার সম্ভাবনাটা থাকে আবার থাকে না। মানে এটার বিষয়টা সম্ভবত মৃত্যু ঘটাবে, উত্তরটা হবে সম্ভবত মৃত্যু ঘটাবে, লাইকলি টু কজ ডেথ। এই শব্দটা দেখেন 299টা আছে, লাইকলি টু কজ ডেথ, সম্ভবত মৃত্যু ঘটাবে। তাহলে যে গর্ত করে রাখাটা হচ্ছে সম্ভবত মৃত্যু ঘটাবে, বাট এক্স চায় যেন ওয়াই এর মৃত্যু ঘটে। এক্স চাইলেই তো হবে না, আমি তো সেইভাবে কাজ করি নাই। এক্স চাইছে ঠিক আছে, এখানে ছুরি দিয়ে আঘাত করে গলা কাইটা ফেলাবে, মানুষটা মারা যাবে। আমি ছুরিটা 10 হাত দূর থেকে আপনাকে মারার উদ্দেশ্যে আপনার গায়ে মারলাম, আপনি মরতেও পারেন, নাও মরতে পারেন। আপু যেটা বললো, একটা হচ্ছে সম্ভাবনা মানে দূরবর্তী। ক্লিয়ার বিষয়টা সবাই? একটা হচ্ছে 100% কনফার্ম। এই জায়গাটাতে 100% কনফার্ম ছিল না, এই কারণে এটা হচ্ছে কালপেবল হোমিসাইড। ক্লিয়ার সবাই? এই প্রশ্নটার উত্তর, ক্লিয়ার, এই প্রশ্নটার উত্তর ম্যাক্সিমাম শিক্ষক সমাজ ভুল উত্তর দিছে। 14তম জুডিশিয়ারি প্রিলির প্রশ্ন সমাধান দেন অনেকে, সেখানে এই কারণে আলোচনা করলাম আর কি। যাই হোক, এটা হবে নিন্দনীয় নরহত্যা। এটা ধরুন আমাদের একটা প্রবলেম বেসড কোশ্চেন হয়ে গেল, কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হয় এটা মার্ডার। সে প্ল্যান করছে মারার, সে মরে গেছে, সো এটা মার্ডার। কিন্তু না, প্ল্যান করলেই তো হবে না। প্ল্যান অনুসারে আমি কিভাবে কাজটা করলাম, অ্যাকশনটা কিভাবে হয়েছে। আমি প্ল্যান করছি ঠিক আছে, তার মাথায় বন্দুক ঠেকা থাকে মেরে ফেল, এটা মার্ডার, এটা মার্ডার। এবার আমরা চলে আসি, আমরা সিপিসিতে আমরা জাস্ট পেনাল কোড থেকে ওই জায়গাটা একটু দেখলাম। এবার আমরা চলে আসি হচ্ছে অর্ডার 9, খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। অর্ডার 9 হচ্ছে অ্যাপারেন্স অফ পার্টিস এন্ড কনসিকুয়েন্স অফ নন অ্যাপারেন্স, মানে পক্ষদের উপস্থিতি এবং অনুপস্থিতির ফলাফলটা কি, রেজাল্টটা কি। রেজাল্ট হচ্ছে আমরা রুল 3 পড়ি, রুল 3 অর্ডার 9 এ রুল 3 বিধি 3, এক্স ওয়াই এর বিরুদ্ধে দখল উদ্ধারের মামলা দায়ের করে। এক্স ওয়াই এর বিরুদ্ধে দখল উদ্ধারের মামলা দায়ের করে। এক্স ওয়াই এর বিরুদ্ধে দখল উদ্ধারের মামলা দায়ের করে। এক্স ওয়াই এর বিরুদ্ধে দখল উদ্ধারের মামলা দায়ের করে। এক্স ওয়াই এর বিরুদ্ধে দখল উদ্ধারের মামলা দায়ের করে। শুনানির নির্দিষ্ট দিনে ওয়াই ও এক্স উপস্থিত হয় না। শুনানি নির্দিষ্ট দিনে এক্স ও ওয়াই আদালতে উপস্থিত ছিল না। জাস্টিফাই দ্য সুট, বা এই মামলার এক্স কর্তৃক দায়েরকৃত মামলাটির ফলাফল কি হবে। এক্স কর্তৃক দায়েরকৃত মামলাটির ফলাফল কি হবে, মামলাটা খারিজ হয়ে যাবে, কারণ ডিসমিস হয়ে যাবে, ডিসমিসাল অফ দ্য সুট। ডিসমিসাল অফ দ্য সুট, মামলা খারিজ ফর হোয়াট, কিসের জন্য? For the absence of the both parties, the fixed date of hearing,
শুনানি নির্দিষ্ট দিনে। শুনানি নির্দিষ্ট দিনে বাদী ও বিবাদী যদি অনুপস্থিত থাকে তাহলে মামলা খারিজ হয়ে যায় আদেশ 9 এর রুল 3। ঠিক এভাবে প্রশ্ন আসতে পারে। এবার আমরা চলে যাব রুল 6। রুল 6 রুল 6 এ বলছে এক্স ওয়াই এর নামে দখল উদ্ধারের মানে যে কোনো জাস্ট আমি করতেছি এক্স ওয়াই এর নামে দখল উদ্ধারের মামলা এক্স ওয়াই এর নামে দখল উদ্ধারের মামলা দায়ের করে। ওয়াই কে যথাযথ নিয়মে সমন পাঠানো হয়। ওয়াই সমন গ্রহণ পূর্বক ওয়াই উক্ত সমনটি গ্রহণ করেও শুনানি নির্দিষ্ট দিনে আদালতে অনুপস্থিত থাকে। অর্থাৎ ওয়াই বিবাদী হিসেবে ডিফেন্ডেন্ট হিসেবে আদালতে অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে। আদালতে অ্যাবসেন্ট থাকে, অনুপস্থিত থাকে। এই মামলার কনসিকুয়েন্স কি? কনসিকুয়েন্স হচ্ছে এক্সপার্টি হবে। কনসিকুয়েন্স হচ্ছে এক্সপার্টি হবে। বিবাদীর বিরুদ্ধে অর্থাৎ ওয়াই এর বিরুদ্ধে একতরফা নিষ্পত্তি হবে। রুল 6 বলা হয়েছে যথাযথভাবে সমন দাখিলের পরেও নির্ধারিত শুনানির দিনে বিবাদী পক্ষ যদি আদালতে হাজির হতে ব্যর্থ হয় তাহলে বিবাদীর বিপক্ষে বাদীর পক্ষে একতরফাভাবে নিষ্পত্তি হবে। একতরফাভাবে নিষ্পত্তি হবে। এই ফ্যাক্টটাকে আমরা আরেকটু বাড়াই। ওয়াই আদালতে অনুপস্থিত হওয়ার কারণে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াই মানে ওই ফ্যাক্টটাকে তুলে নিয়ে আসলাম। ওয়াই আদালতে অনুপস্থিত হওয়ার কারণে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে ওয়াই এর আইনগত প্রতিকারগুলো ব্যাখ্যা করুন। এবার আমরা আইনগত প্রতিকারে আসি। এই 6 এর মামাতো চাচাতো ভাই হচ্ছে 13 এবং 13 ক। রুল 6 এর সাথে মিল হচ্ছে 13 এবং 13 ক। উত্তর, ওয়াই যেহেতু আদালতে অনুপস্থিত হয় বিবাদী হিসেবে, সো এখানে আদালত একতরফা ভাবে উক্ত মামলাটি নিষ্পত্তি করবে। একতরফা ভাবে উক্ত মামলাটি নিষ্পত্তি করবে। একতরফা ডিক্রির বিরুদ্ধে, এক্সপার্টি ডিক্রির বিরুদ্ধে ওয়াই রুল 13 অনুসারে এক্সপার্টি ডিক্রি বাতিল করার জন্য
আবেদন করবে, অথবা যথাযথ নিয়মে আদালতে 3000 টাকা জমা দিয়ে 30 দিনের মধ্যে একতরফা ডিক্রি রদ করতে পারবে বা বাতিল করতে পারবে। এটা হচ্ছে 13 ক। 13 কত বলছে? 3000 টাকা জমা দিতে হবে, 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, তাহলে আদালত একতরফা যে আগে যে এক্সপার্টি ডিক্রি দিয়েছিল সেটা বাতিল করে দিবে সরাসরি। এখন ডিরেক্টলি 3000 টাকা তার সাথে সাথে আদালত কেন এক্সপার্টি ডিক্রি রদ করে দিবে? কারণ আদালত এখানে কোনো শুনানি করবে না, আদালতের সময়ের অপচয় হবে না এখানে। তাহলে এক্সপার্টি ডিক্রির বিষয়টা আসতেছে, এক্সপার্টি ডিক্রি এটার প্রসঙ্গটা আসতেছে আমাদের অর্ডার 9 এর রুল 6 এর সাথে অর্ডার 13 এবং 13 ক। সাধারণভাবে ডিক্রি রদ করার জন্য আবেদন হচ্ছে ধারা রুল হচ্ছে 13। সরাসরি ভাবে এক্সপার্টি ডিক্রি সেট অ্যাসাইড করার জন্য, বাতিল করার জন্য আমাদের রুল হচ্ছে 13 ক। রুল হচ্ছে 13 ক। তাহলে এক্সপার্টি গেল 6, 13, 13 ক, এভাবে ফ্যাক্টস গুলা দিবে। এবার আসি রুল 8। রুল 8 বলছে বাদী মামলা দায়ের করছে, বাট বাদী আদালতে নির্দিষ্ট দিনে শুনানির জন্য হাজির হয় না, মানে বাদী অনুপস্থিত থাকে। বাদী যখন অনুপস্থিত থাকবে তখন আদালত মামলাটা খারিজ করে দিবে। অর্থাৎ আদালতকে বেটা তুই মামলা দায়ের করছিস, তুই নাই, এটা খারিজ, যা ঘুরে আয়। আচ্ছা, খারিজ করে দিল। তাহলে রুল 8 হচ্ছে মামলা খারিজ। কেন মামলা খারিজ? গ্রাউন্ড হচ্ছে কেন মামলা খারিজ? গ্রাউন্ড হচ্ছে মামলা খারিজ হচ্ছে গ্রাউন্ড হচ্ছে আপনার গ্রাউন্ড হচ্ছে যে বাদী নির্ধারিত শুনানির দিন উপস্থিত হতে ব্যর্থ হয় বা নির্ধারিত শুনানির দিন অনুপস্থিত থাকে। তখন বাদীর প্রতিকার কি? আপনি খারিজ হয়ে গেল, ডিসমিসাল অফ দ্য সুট। যে সুটটা ইনস্টিটিউট করা হয়েছে আদালতের নিকট দায়ের করা হয়েছিল, সে সুটটা খারিজ হয়ে গেল। তখন বাদী কি করবে? বাদীর প্রতিকার বলছে 9 এবং 9 ক। 9 বলছে এই খারিজ আদেশ বাতিলের আবেদন করবে 30 দিনের মধ্যে। 9 কতে বলছে, 9 বলছে 1000 টাকা জমা দেওয়ার মাধ্যমে সরাসরি খারিজ আদেশ বাতিলের আবেদন করবে। তাহলে 6 এর সাথে 13, 13, 13 ক, 8 এর সাথে 9, 9 ক, এবং উভয় পক্ষ যখন অনুপস্থিত থাকবে তখন ইফেক্টটা কি হবে? বাদী যখন অনুপস্থিত থাকবে তখন ইফেক্টটা কি হবে? বিবাদী যখন অনুপস্থিত থাকবে তখন ইফেক্টটা কি হবে? এবং এগুলাকে ফ্যাক্ট আকারে দিবে। এটা হচ্ছে আমাদের অর্ডার 9। অর্ডার 9 থেকে আমাদের আর অন্য কোনো ভাবে আসার কোনো সুযোগ নাই। ঠিক আছে, অর্ডার 9। ওকে, আজকের পড়া থেকে কোনো প্রশ্ন? প্রশ্ন যদি না থাকে এগুলি আমরা বাসায় প্র্যাকটিস করি। আমরা বুধবারে আবার ক্লাস করি, বুধবারে ক্লাস করি। এটা হচ্ছে অর্ডার 9। অর্ডার 9 পড়লাম, আমরা বুধবারে পড়ব হচ্ছে অর্ডার 21। স্যার না, বুধবারে পড়বো আমরা অর্ডার 14 আর হচ্ছে অর্ডার 14 আর হচ্ছে আপনার অর্ডার 17। অর্ডার 14 এবং অর্ডার 17।
দাদা কালকে হবে না? কালকে বলতে আবার কি কি বুধবারে? হ্যাঁ বুধবারে নেই, মানে আমি একটু ঘন ক্লাস নেওয়ার চেষ্টা করব, কিন্তু মানে সব সব ব্যাচে গ্যাপ দিছি তো সমস্যা হচ্ছে এখানে। আচ্ছা তাহলে আমরা দাদা এটা একটু দিয়ে দিন, আমরা আবার দেখতে পারবো যেন। হ্যাঁ সেটা তো দিয়ে দিব। তাহলে ঠিক আছে, তাহলে আমরা বুধবার ক্লাস করি। হ্যাঁ Okay, বুধবারে কোনটা? বুধবারে সেকশন কোনটা কোনটা আরেকবার একটু বলুন। আমরা এই যে বললো 14 18 14 17 14 17 আর পারলে 21-এ যাব। ঠিক আছে। ওকে দাদা, ওকে।